আমি কখনো ভাবিনি যে আমি ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হব। যেই দিন আমি এই রোলটা পেয়েছি তারপর থেকে হার্ডলি আমি ঘুমিয়েছি। মোস্ট অফ দ্য নাইটস আমাকে জাগতে হয়েছে, দিনে রাতে কাজ করতে হয়েছে, দুজনের বেতন দিয়ে সংসার চলে আর কি। তখন আমাকে একটা সুন্দর কথা বলেছিল যে আমি যে বেতনটা পাই সেটা দিয়ে সংসার চলবে, আর তুমি যদি বেতনটা পেতা সেটা দেশের জন্য তুমি স্যাক্রিফাইস করো। প্ল্যানটার নাম দিয়েছি ট্রিপল সেঞ্চুরি। প্রোগ্রামটা কতদিনের? এটা তো বলতে পারেন 30 বছরও লাগতে পারে। কেউ যদি বদমাইশি করে বন্ধ করে দেয় বা মনে করে যে এটা ভালো না, তাহলে অন্য ব্যাপার। খালেদ মাহমুদ সুজনের সাথে আমি পুরোপুরি একমত। আমি 30শে মের আগের গল্প বলতে চাই না, এখন নেই। আমাদের বাংলাদেশি কোচদের যদি আমরা এডুকেট করতে পারি তখন হয়তো আমাদের আর বিদেশি ফিল সিমন্স বা কাউকে লাগবে না। তারপরে যোগাযোগ হতো না, ভাববে নিজে হয়তো ব্যস্ত হয়ে গিয়েছে। না, এরকম সিচুয়েশনে আমি সুন্দরভাবে চলে যাব। তামিম বোর্ডে আসছে কিনা আমি জানি না, তবে একটু জানি যে তামিম এখন কাউন্সিলর এবং হি ইজ মোস্ট ওয়েলকাম। সাকিব বাংলাদেশের ইতিহাসে অন্যতম সেরা প্লেয়ার, শুধু অন্যতম না, বলা যায় বেস্ট প্লেয়ার। আর যদি অন্য জায়গায় কোনো সমস্যা থাকে সেটা ক্রিকেট বোর্ড সেটা তো দায়ভার নেবে না। সাকিবের সাথে যোগাযোগ হয়েছে, আমার চাকরি কিন্তু তার হাত দিয়ে হয়েছে। না, সে করবো না, আমি ইলেকশন করবো না। গডফাদার এখনও দেখিনি, যেদিন দেখব যুদ্ধ করব, তারপর যে দেখব পারবো না চলে যাব, বাট সবার উপরে ক্রিকেট। আমিনুল ইসলাম বুলবুল, তার কোন পরিচয়টা আপনি জানেন? বাংলাদেশের প্রথম বিশ্বকাপ দলের অধিনায়ক, বাংলাদেশের প্রথম টেস্ট ম্যাচটার সেঞ্চুরিয়ান এবং বাংলাদেশ জাতীয় দলকে দীর্ঘদিন সার্ভিস দিয়েছেন আমাদের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ক্রিকেটার, অন্যতম সেরা ব্যাটসম্যান। সেই পরিচয় ছাপিয়ে সাম্প্রতিক সময়ে আরও একটা বড় পরিচয় সামনে চলে এসেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট। নানান নাটকীয়তার মধ্য দিয়ে হঠাৎ করেই বিসিবি প্রেসিডেন্ট হিসাবে বুলবুল ভাইকে আমরা পেয়েছি। আমি জানি না যে আসলে ঠিক কতদিনের জন্য পেয়েছি। যেই প্রেস কনফারেন্সটা বুলবুল ভাই করেছিলেন সেখানটাতে খুব ক্লিয়ার আমি কোনো অ্যান্সার পাইনি। আসলে কি আমরা তাকে অন্তর্বর্তীকালীন সময়ের জন্য 3 মাস সময়ের জন্য পাচ্ছি নাকি দীর্ঘ সময়ের জন্য বিসিবি প্রেসিডেন্ট হিসেবে পাচ্ছি, তার আসলে পরিকল্পনাটা কি? বাংলাদেশের ক্রিকেটটা এখন যে অবস্থায় রয়েছে সেইখান থেকে একটা নির্জার্ক রিয়াকশন খুবই প্রয়োজন। বুলবুল ভাই কি সেটা বাংলাদেশ ক্রিকেটকে দিতে পারবেন কিনা, এরকম অনেকগুলো প্রশ্ন নিয়ে আজ নট আউট নোমানের মুখোমুখি আমরা হয়েছি আমিনুল ইসলাম বুলবুলের। বুলবুল ভাই, আপনাকে স্বাগত নট আউট নোমানের স্টুডিওতে। কেমন আছেন আপনি? ভালো আছি, এবং আস্তে আস্তে চিন্তা করছিলাম যে নোমান ভাই তো নট আউট থাকে, তার এভারেজটা কত ইনফিনিটির হয়ে গেছে। ইউ আর ডুইং ওয়েল এবং ভালো কাজ করছেন, কিপ ইট আপ। থ্যাংক ইউ ভেরি মাচ বুলবুল ভাই। আমরা আসলে খুবই প্লিজ যে আজকে আপনি আমাদের সঙ্গে যোগ দিয়েছেন এবং আমাদের স্টুডিওতে এসে আপনার সঙ্গে আপনার ভাবনাগুলো আসলে জানতে পারছি। ফার্স্ট অফ অল আমাকে একটা কথা একটু আমি জানতে চাই শুরুতে, যে 2007 সালে প্রবাবলি আপনি আমাদের ছেড়ে চলে গেলেন, যদি সেভাবে বলি। দীর্ঘ একটা সময় পর, 18 বছর পর আবার বাকি সবকিছু ছেড়ে ছুড়ে আপনি আমাদের কাছে ফেরত আসলেন। এই জার্নিটাই যে অল্প কিছুদিনই মাত্র হয়েছে, এই যে বোর্ড প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বটা নিয়েছেন, কেমন লাগছে? আমার তো আজকে 19 দিন। আমি 30শে মে জয়েন করেছি অ্যাজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে। অনেক স্বপ্ন নিয়ে এসেছি, স্বপ্ন দেখতাম সব সময়, স্বপ্নগুলো বাস্তবায়ন করার একটা সুযোগ এসেছে। যদিও অত্যন্ত স্ট্যাবলিশ ছিলাম আমার প্রিভিয়াস চাকরিতে, যেখানে বড় বড় রোল পাচ্ছিলাম, গ্লোবাল রোল। তারপরে মনে হয়েছে যে গ্লোবাল রোলের থেকে নিজের দেশের রোলটা আরও অনেক বড়। সেই লক্ষ্যে এসেছি এবং দেখতে পাচ্ছি অনেক সম্ভাবনা আছে সামনে, যে সম্ভাবনাগুলো হয়তো আমাদের ক্রিকেটের দীর্ঘমেয়াদী যে সাকসেস ঘটাতে পারবো বা করতে পারি আমরা সকলে মিলে, সেই লক্ষ্যে এগিয়ে চলেছি। বুলবুল ভাই, আপনাকে আমরা সবসময় দেশের ক্রিকেটের সঙ্গে চেয়েছি, নানানজন নানান ভূমিকাতে চেয়েছি, কিন্তু ঠিক বোর্ড প্রেসিডেন্ট হিসেবে এইভাবে আসলে অতটা ভাবা যায়নি। ইনফ্যাক্ট আমি যদি বলি যে সর্বশেষ যখন ফারুক ভাই, ফাহিম ভাইরা বোর্ডে ঢুকলেন, এরপরও আপনার সঙ্গে আমার কথা হয়েছে, আপনি বলেছেন যে অবশ্যই দেশের প্রয়োজনে আমি তো আসতেই পারি। বোর্ড প্রেসিডেন্ট হিসেবে আসবেন, এটা কি তখনও কি আসলে ভেবেছিলেন? মানে এই ঘটনাটা ঘটলো কিভাবে? আসলে আমি কখনো ভাবিনি যে আমি ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হব। আমি ভাবতাম যে বাংলাদেশ ক্রিকেটকে আমি কীভাবে কন্ট্রিবিউট করতে পারবো। এই যে এবং আল্লাহর রহমতে যে এই ঘটনাগুলো ঘটে যায়, তার একটা উদ্দেশ্য প্রমাণ হচ্ছে এটা। আমি গত মে মাসের মাঝামাঝি দেশে এসেছিলাম 3টা লক্ষ্য নিয়ে, 2.5টা লক্ষ্য নিয়ে অ্যাকচুয়ালি। একটা লক্ষ্য ছিল আমার ভাগ্নের বিয়ে, আরেকটা লক্ষ্য ছিল আমার ওয়াইফের কিছু ব্যক্তিগত কাজ ছিল, আর ক্রিকেট বোর্ডের সাথে যে আমার একটা সম্পৃক্ততা হবে এরকম একটা হালকা আভাস ছিল। এটাই হাফ, হাফ। এই হাফটাই পরবর্তীতে সবথেকে বড় হয়ে দাঁড়িয়েছিল।
তবে আমাকে যখন বলা হলো যে আপনি সভাপতি তো কেউ করে দেয়নি, আমাকে বলা হয়েছিল যে ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের কাউন্সিলরশিপ দেওয়া হবে। পরবর্তীতে যারা ক্রিকেট বোর্ডের ডিরেক্টর ছিলেন তারা মিলে আমাকে প্রেসিডেন্ট বানিয়েছে। তো এটা একটু কিছুটা অপ্রত্যাশিত ছিল, আমার এক্সপেকটেশনের বাইরে ছিল। তবে পরবর্তীতে যখন দেখলাম যে এই রোলটা, আমার সাধারণত কাজ গ্রাসরুট ক্রিকেট নিয়ে, ক্রিকেটের উন্নয়নের কাজ নিয়ে, হাই পারফরমেন্স নিয়ে, যেই জায়গাগুলো মেইনলি কাজ করি, এবং নতুন নতুন আপনারা জানেন যে রিসার্চ এবং ডেভেলপমেন্টের যে কিছু কিছু এরিয়া আছে সেইগুলোতে আমি গত 8-9 বছর ধরে খুব ক্লোজলি কাজ করছি। সো সেই কাজগুলো কিন্তু এখন একটা ডেলিভারি জায়গার উপরে চলে গেছি অ্যাজ এ বোর্ড প্রেসিডেন্ট হিসেবে। সেখানে আমি বলতে পারেন যে বার্ড আই ভিউ হিসেবে আমি অনেক কিছু তদারকি করতে পারবো। সেই লক্ষ্যে যেই দিন আমি এই রোলটা পেয়েছি তারপর থেকে হার্ডলি আমি ঘুমিয়েছি। মোস্ট অফ দ্য নাইটস আমাকে জাগতে হয়েছে, দিনে রাতে কাজ করতে হয়েছে, এই জন্য যে একটা লক্ষ্য নির্ধারিত করেছি বা একটা চার্টার করেছি, সেই চার্টারটা আমরা এখন বাস্তবায়ন করার জন্য রেডি হচ্ছি। এই জন্য যে আমাদের যে এখন যে ডিরেক্টরদের টিমটা আছে, ক্রিকেট বোর্ডে যে যারা দল আছে, সেই যে চার্টারটার বাস্তবায়ন কীভাবে করতে পারি সেই লক্ষ্যে এগিয়ে চলেছি। এই চার্টারটার কথা আমরা শুনবো, ডেফিনেটলি বিস্তারিত শুনবো। আমি জাস্ট শুধু একটু জানতে চাই, আপনি যখন এই বোর্ড প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বটা নেবেন বলে ঠিক করলেন, ভাবিও তো তখন বাংলাদেশে, রাইট? ভাবির সঙ্গে কথাবার্তা বলার সময় উনি কি বলেছেন? আমি পুরোপুরি 100% সাপোর্ট পেয়েছি। একটা বাংলাদেশের থেকে যখন কল যেত মেলবোর্নে, যখন থাকি আমি ম্যাক্সিমাম টাইমে আমি স্পিকারে কথা বলি, ফোনের স্পিকারে ওপেন করে কথা বলি, এবং শুনতো সব কথা। বাংলাদেশ জাতীয় দলের কারেন্ট টিমের বেশ কিছু খেলোয়াড় আছে যারা অত্যন্ত কি প্লেয়ার, এবং কিছুদিন আগে কিছু প্লেয়ার রিটায়ারও করেছে। তারা আমার সাথে সবসময় যোগাযোগ রাখতো, তাদের মেন্টাল ব্যাটিং নিয়ে কথা বলতাম, তাদের স্ট্র্যাটেজি নিয়ে কথা বলতাম। তো ওগুলি শোনার পরে এক পর্যায়ে আমার কাছে মনে হলো যে, ও আমাকে বলল যে, ওর নাম হচ্ছে শামিমা ফেরদৌসি জুই, ও বলল যে আমার মনে হয় এবার না করো না। যখন ও বললো যে না করো না, তখন আমি এক্সপেক্ট করিনি এটা, যে আমাকে এখন বাসা থেকে এমনি আমাকে ধরেন, আমি 18 বছর জাতীয় দলে খেলার 4-5 বছর বিয়ের বছর ছিল, তারপরে এই গত 19 বছর ধরে এসএসসি আইসিসিতে আমি 6 মাসের বাইরে বাসায় থাকতাম না, বাসার বাইরে থাকতে হতো। আবার এই কাজটা নিলে তো আরও বেশি আমাকে বাসার বাইরে থাকতে হবে। তারপরেও দেশের কথা চিন্তা করে, ক্রিকেটের স্যাক্রিফাইস, আমি বলবো দেশের জন্য চিন্তা করে আমাকে বলেছে যে ইউ গো ফর ইট। ভাবের এই অংশটা বুঝতে পারলাম। আমার প্রশ্নটা আবার একটু অন্য জায়গাতে ছিল। সেটা হচ্ছে কি, ধরেন ক্রিকেট বোর্ড প্রেসিডেন্টের পদটা তো একটা অনারারি পদ, আপনি একটা সম্মানজনক পদ, এটা কোনো মানে বেতনের জায়গা নেই, রাইট? সো আপনি গত এই 18-20 বছর ধরে আইসিসিতে আছেন, এবং সেইখানটা তো আপনি আপনার লাইফটা ওইভাবে আপনি লিড করছেন। ধরেন ক্রিকেট বোর্ডের যে ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট ছিলেন ফারুক ভাই, তার বিজনেস রয়েছে। তার আগে প্রেসিডেন্ট ছিলেন পাপন ভাই, তিনি চাকরি করতেন, ব্যবসা থাকে, আচ্ছা, বা তার তো তিনি একটা বড় জায়গাতে ছিলেন। তার আগে কামাল, মানে প্রত্যেকেরই কিন্তু ওরকম আরেকটা জায়গা ছিল, সোর্স অফ ইনকাম, জীবন চালানোর মতো। আমি যতটুকু জানি আপনার তা সেটা নেই, আপনার যে চাকরিটা ছিল সেই চাকরিটা ছেড়ে দিয়ে আসতেছে, সেইখানটাতে ভাবি কি বলেছেন? ওটা খুব একটা ইন্টারেস্টিং সাহস ছিল আমার জন্য। আমি বলবো যে আমি রেস করেছিলাম যে আমাদের তো 2জন চাকরি করি এবং 2জনের বেতন দিয়ে সংসার চলে আর কি। তখন আমাকে একটা সুন্দর কথা বলেছিল যে আমি যে বেতনটা পাই সেটা দিয়ে সংসার চলবে, আর তুমি যদি বেতনটা পেতা সেটা দেশের জন্য তুমি স্যাক্রিফাইস করো। তখন আরও বেশি সাহস পেয়ে গেছি। এবং হয় কি, একটা মানুষের জীবনে চলার পথে যে একটা ভালো বন্ধুর দরকার হয়, ইটস নট ওয়াইফ, হাজব্যান্ড। সো এই সাহসগুলো কিন্তু আজকে থেকে না, অলওয়েজ পেয়েছি। দেখেন, আমার 2টো ছেলে, এখন একজনের বয়স 25 বছর, একজনের 21 বছর। আমি জীবনের অর্ধেকে ওদেরকে দেখিনি, বাট এই যে ওদেরকে মানুষ করা, বিভিন্ন চড়াই পার হওয়া, তাদের রাইট লাইনে রাখা, পড়াশোনা করানো, তো সব কিছু কিন্তু আই এম রিয়েলি গ্রেটফুল টু হার। এবং এই এত বড় একটা স্যাক্রিফাইস বা এত বড় একটা কাজের জন্য যে আমাকে ঠেলে দিয়েছে সামনে, এবং আমি এটা অনেক সাহস পেয়েছি এই কাজটা করার জন্য। সেটা কি 3 মাসের জন্য নাকি 3 বছরের জন্য? এটা আমি যে চার্টারটা করেছি, আমি তো না, মানে আমরা সবাই মিলে করেছি, এবং এই কাজটা করতে যতদিন লাগে, তবে এটা ঠিক আমি অনেক লম্বা সময়ের জন্য এখানে আসিনি। আমি শুধুমাত্র ওই অর্থনৈতিক কারণটা না, আমি যখন একটা বলে রাখি যে ধরেন আমি প্রায় 18 বছর জাতীয় দলে খেলেছি, তারপরে আইসিসিতে ধরেন বা আইসিসি মিলিয়ে ধরেন এই 18-19 বছরে এখন আমি 5জন মাস্টার এডুকেটরের মধ্যে একজন মাস্টার এডুকেটর। তো সেই মেধাটা আমি কাজে লাগাতে চাই। এখন ক্রিকেটের এর আগেও বলেছিলাম যে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে এখন ক্রিকেট কিন্তু চলে গিয়েছে, যে মেন্টাল ক্রিকেট বলেন, সাইকোলজি ক্রিকেট বলেন, কোয়ান্টাম ক্রিকেট বলেন, এখন ক্রিকেটটা এখন আরেকটা লেভেলে চলে গেছে। সেখানেও আমি এখন অ্যাডজাস্ট করে চলছি এবং প্রতিদিন শিখছি। তো এই কাজগুলো করার জন্য কিন্তু আমার কাছে মনে হয় যে বোর্ড প্রেসিডেন্ট সবসময় করতে পারে, বাট আমার গ্রোথটা ওই জায়গাটা হয়তো থেমে যাবে। একটা ইরানের কবি ছিল,
13 শতকে, নাম ছিল জালালউদ্দিন রুমি। তো উনি একটা কথা বলেছিলেন যে ওয়েন ইউ আর এভরিওয়্যার ইউ আর নোওয়্যার, বাট ওয়েন ইউ আর সামওয়্যার ইউ আর এভরিওয়্যার। তা আমি ক্রিকেটের স্পেশালিস্ট হতে চাই এবং ক্রিকেট নিয়েই আমি থাকতে চাই। মানে ভাবি আপনাকে 3 মাসের জন্য ছুটি দিয়েছে না 3 বছরের জন্য? না, এখনও ওইরকম কোনো স্পেসিফিক কোনো টাইম ফ্রেম নেই এখনও, বাট একটা জায়গায় আমাদের ক্রিকেট অবশ্যই ভালো খেলছে বলে আজকে এখানে এসেছি, বাট অনেক জায়গা আছে যেইগুলোকে আমার কাছে মনে হচ্ছে ইমপ্রুভমেন্ট এরিয়াস, সেটার উপরে বেস করে আমরা চার্টারটা করেছি এবং সেটা ইট ক্যান বি 3 months, ইট ক্যান বি লিটল মোর, এখন জানি না এক্স্যাক্ট টাইম ফ্রেমটা। গতবার যখন আপনি এসেছেন দায়িত্বটা নিতে, তখন আমরা দেখেছিলাম যে আপনি একটা মানে হোটেলে উঠেছেন। আপনি উঠেছেন কোথায় এবার এসে? এবারে বাসা হোটেল মিলে থাকতে হবে, কেননা আমার নিজের এখানে ঢাকায় থাকার জায়গা নেই। আমাদের একটা ফ্ল্যাট ছিল, ওটা ভাড়া দেওয়া আছে, আর মিলিয়ে ভাইয়ের বাসা হোটেল মিলিয়ে থাকতে হবে আর কি, মানে স্পেসিফিক কোনো ঠিকানা নেই আসলে। আচ্ছা, মানে আপনার কেসটা যেহেতু একটু ইউনিক কেস, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টের ক্ষেত্রে তো এরকম এই জিনিসটা হয় না। আমি ঠিক জানি না যে ধরেন আমাদের বিদেশি কোচিং স্টাফরা যারা আসেন তাদেরকে তো ক্রিকেট বোর্ড হচ্ছে গিয়ে তাদের থাকা, ওটা তাদের চুক্তির মধ্যে থাকে। আপনার তো আর কোনো চুক্তি নেই, ক্রিকেট বোর্ডের আপনি ওইভাবে দায়িত্ব নিয়েছেন। সো যেহেতু এটা আপনার দায়িত্বটা কতদিনের জন্য আসছেন বা আপনি এখন আসা যাওয়ার মধ্যে থাকবেন ওইটা আপনি ঠিক জানেন না, ওইরকম কোনো সম্ভাবনা জায়গায় কি রয়েছে কিনা যে ক্রিকেট বোর্ডে আপনার অ্যাকোমোডেশন অথবা ধরেন আপনার ট্রান্সপোর্টেশন মানে কোনো ওগুলা প্রোভাইড করবে কিনা? হ্যাঁ, এটা তো নীতিগতভাবে করা উচিত এবং করবে, নিশ্চয়ই করবে, কেননা যে আমি তো একজন অনারারি প্রেসিডেন্ট, প্লাস আমার তো ধরেন এখানে লজিস্টিকের ব্যাপার আছে এখানে, যেহেতু আমার পার্মানেন্ট রেসিডেন্সি এখানে নেই এখন। আমি যদিও বাংলাদেশের নাগরিক এবং অস্ট্রেলিয়ান নাগরিক, তারপরেও ধরেন এই মুহূর্তে আমার এখানে ফ্যামিলি নেই, তো ওই জায়গাটা একটা ছোট্ট ব্যাপার, ওটা আমরা অ্যাডজাস্ট করে নিতে পারবো। ওকে, তো আপনি কি বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এবার এসেছেন, সেটা তো আমরা বলতে পারি না যে শুধুমাত্র নির্বাচন কমিশনার হিসেবে এসেছেন একটা ইলেকশন করে দেওয়ার জন্য, বিষয়টা তো তা না। না, কি করতে চান আসলে ক্রিকেটে? আসলে যদি আমরা ধরি যে না 3 মাসই আপনার টাইম রয়েছে, পরে সেটা বাড়লে বাড়বে, কিন্তু এই অল্প সময়ের মধ্যে আসলে ওই ইম্প্যাক্টটা আপনি কিভাবে রাখতে চান? হ্যাঁ, আমার কাছে মনে হয় যে ইম্প্যাক্টটা আমরা সকলে মিলেই রাখবো। আপনারা যারা সাংবাদিক আছেন, যারা ক্রিকেট লাইফ টাইম ফ্যান আছে, যারা ক্রিকেটের সাথে সম্পৃক্ত আছে, যারা জেলার উপজেলায় কাজ করছে, ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা আছে, সম্মানিত ডিরেক্টরসরা আছে, সবাই মিলে আমরা কাজ করব। এই কাজটা করার জন্য একটা প্ল্যান করেছি, প্ল্যানটার নাম দিয়েছি ট্রিপল সেঞ্চুরি। এটা আপনারই প্ল্যান? হ্যাঁ, ট্রিপল সেঞ্চুরি এই জন্য বলছি যে আমাদের কিন্তু এখনও টেস্ট ক্রিকেটে আমরা ট্রিপল সেঞ্চুরি করিনি। তা ট্রিপল সেঞ্চুরি করার জন্য কিন্তু আমরা 100% আমরা ট্রাস্ট থাকবে আমাদের দেশের প্রতি, 100% থাকবে আপনার পারফরমেন্স, আর 100% থাকবে আপনার প্রোগ্রাম। সো এই যে ট্রাস্ট, প্রোগ্রাম এবং পারফরমেন্স, এই কাজগুলো যখন ট্রাস্ট, পারফরমেন্স এবং রিচ, আমরা প্রত্যন্ত অঞ্চলে রিচ করব। সো 100% রিচ, 100% ট্রাস্ট, 100% পারফরমেন্স, এই 3টা কাজ করার জন্য আমরা 4টা প্রোগ্রাম রেডি করেছি। 1 নম্বরে যেটা প্রোগ্রাম, সেটা হচ্ছে মানুষের মধ্যে যে ক্রিকেটের প্রতি যে ইন্টিগ্রিটি বা ক্রিকেটের যে স্পিরিটটা, সেটা গ্রাসরুট থেকে শুরু করে সকলকে আমরা এডুকেট করব এবং সকলকে আমরা ক্রিকেটের প্রতি যে বিশ্বাস, ক্রিকেট খেলে যে মোরাল বৃদ্ধি করা যায়, ক্রিকেট মাধ্যমে যে ভালো একটা নাগরিক হতে পারে, সেটা আমাদের নাম্বার 1 প্রায়োরিটি। 2 নম্বর প্রায়োরিটি হচ্ছে আমরা হাই পারফরমেন্স ফর অল। হাই পারফরমেন্স বলতে বোঝাচ্ছি না যে আপনার আন্ডার-19 একটা ছেলে হতে পারে, ক্রিকেট বোর্ডের একটা কর্মকর্তা হতে পারে, একটা কোচ হতে পারে, সকলের পারফরমেন্সটা হবে হাই পারফরমেন্স, তাদের অপটিমাম লেভেলে গিয়ে যেন তারা কাজ করতে পারে। সো ইন্টিগ্রিটি, তারপর আপনার হাই পারফরমেন্স, তারপরে যে দুটো কাজ করব যে কানেক্ট করব। আমরা প্রোগ্রামটার নাম রেখেছি কানেক্ট অ্যান্ড গ্রো। তো কানেক্ট করব আমরা প্রত্যন্ত অঞ্চলে এবং সেখান থেকে আমরা ক্রিকেট গ্রো করব, পারফরমেন্স গ্রো করব, কোচ তৈরি করব, ক্রিকেট কালচার গ্রো করব। তো এটা ডিসেন্ট্রালাইজেশনের মধ্যে থাকবে। আর 4 নম্বর যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আমরা একটা ইন্টারন্যাশনাল লেভেলের একটা টপ ক্লাস অর্গানাইজেশন করার চেষ্টা করব। সো এই 4টা প্রোগ্রাম করার জন্য আমরা বিভিন্ন ছোট মাইক্রো লেভেলের প্রোগ্রাম হাতে নিয়েছি, তবে স্টেপ বাই স্টেপ আমরা আগাচ্ছি আর কি। এবং সবথেকে বড় কথা যে আমাদের এখন বোর্ডে যারা ডিসিশন নেয়, যে 10 জন যে ডিরেক্টরস আছে, এভরিবডি হ্যাজ এগ্রিড যে আমরা এটা মেনে নিলাম এবং এইভাবে আমরা এগিয়ে যাব। ট্রিপল সেঞ্চুরি প্রোগ্রামটা কতদিনের? এটা তো বলতে পারেন 30 বছরও লাগতে পারে, এটা 3 বছরও লাগতে পারে,
এটা কয়েক মাসও লাগতে পারে। বাট একটা হয় কি, একটা ক্রিকেট তো বাংলাদেশে খেলছে 1971-এর পর থেকেই বাংলাদেশ ক্রিকেট খেলছে, এবং ক্রিকেট কিন্তু 2026-এ শেষ হয়ে যাবে না, ক্রিকেট আজীবন চলবে। তবে ক্রিকেটের যে এই বড় জার্নিটার একটা ছোট্ট অংশে যে একটা যদি কন্ট্রিবিউশন রাখতে পারি, সেই কন্ট্রিবিউশনটা যেন আমরা ফলো করতে পারি। সো এটা হয়তো পুরোটা শেষ হবে না, অনেক দিন হয়তো লাগতে পারে, বাট আমরা এই ট্রিপল সেঞ্চুরি যে প্রোগ্রামগুলো আছে এগুলো আমরা লঞ্চ করে এগুলো যেন শুরু করে দিতে পারি, আরেকজন পরবর্তী দিয়ে আসবে, সে আরেকটু নিয়ে যাবে, সেইভাবে এই ব্যাপারটা চলতে থাকবে আর কি। কারণ বাংলাদেশের বাস্তবতাতে এরকম অনেক কিছু আমরা দেখেছি যে ভালো কিছু শুরু হলেও পরবর্তীতে যখন চেঞ্জ হয়, এটা শুধু আমি ক্রিকেটের ক্ষেত্রে বলছি না, অন্যান্য ক্ষেত্রেও দেখা যায় যে সেগুলা সব বাদ দিয়ে অ্যাবান্ডন করে আবার শূন্য থেকে শুরু করা হয়। সো আপনার ক্ষেত্রেও কেউ এরকম হওয়ার আশঙ্কা করছেন কিনা, নাকি না আপনি প্রোগ্রামটা আসলে এত ভালোভাবেই করবেন জি, যেটা আসলে কন্টিনিউ করতেই হবে বাংলাদেশ ক্রিকেটের ভালোর জন্য? এটা সম্পৃক্ততা সকলের থাকবে। এটা ধরেন স্টেক তো সবার এখানে, এবং কেউ যদি বদমাইশি করে বন্ধ করে দেয় বা মনে করে যে এটা ভালো না, তাহলে অন্য ব্যাপার, বাট সেটা প্রমাণ করতে হবে কেন ভালো না। বাট আমার কাছে মনে হয় যে আমরা একটা যে জার্নিটার মধ্যে আছি, সেই জার্নির একটা ক্ষুদ্র অংশ হিসেবে আমরা ক্রিকেটকে ঠেলে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। বলবো আপনি তো অনেক ভাস্টলি বললেন, অনেক বড় একটা ব্যাপার, যেটা বললেন এটা 30 বছরও লাগতে পারে। আমি যদি একেবারে একটু মানে একদম সেই সব জায়গাগুলোতে ফোকাস করা যায়, এরকম কিছু প্রশ্ন যদি করি আপনাকে, লেটস সে আমাদের মিরপুর স্টেডিয়াম একটা ইনডোর রয়েছে, হ্যাঁ, এরকম হচ্ছে কি প্রপার ইনডোর ফ্যাসিলিটিস পুরো দেশের এরকম মানে সবগুলো জেলায় থাকবে না কেন, এরকম কিছু কি করা সম্ভব? অফকোর্স এটা উইদাউট ফেসিলিটি, দেখেন আগে আমরা চিন্তা করতাম যে গ্রাউন্ড একটা জিনিস, ফেসিলিটি একটা জিনিস, দুটো জিনিস ছিল। তো আমরা চিন্তা করছি যে গ্রাউন্ড ফেসিলিটি একসাথে থাকবে, এবং আপনার যে দেশব্যাপী যে ক্রিকেট উন্নয়ন যখন আমরা প্ল্যান করছি, যেটা ডিসেন্ট্রালাইজেশনের প্ল্যান যে করছি, এটা তো উইদাউট ফেসিলিটি সম্ভব না। এবং আমি বলবো যে আমাদের ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের সাথে আমরা যেগুলো ছোট ছোট মিটিং করেছি, প্রত্যেকবার গ্রিন সিগন্যাল পেয়েছি। সেটা অর্থনৈতিক সাহায্য বলেন, আপনি ওই যে যেগুলো মাঠ আছে সেগুলোর বরাদ্দ বলেন, এবং সবথেকে ইন্টারেস্টিংলি হলো লাস্ট মিটিং যখন করছিলাম তখন বলেছি যে আমাদের যে জেলা স্কুলগুলো আছে বা খোলা মাঠ যেখানে সরকারের কন্ট্রোল আছে, সেই জায়গাগুলোতে তারা রাজি হয়েছে যে সেখানে একটা যে সিনথেটিক পিচ বা যেগুলো অ্যাস্ট্রোটার বলা হয়, সেখানে সব জায়গায় বসিয়ে দেবে। তো তখন হবে কি, আপনার গ্রাসরুট লেভেলে একটা ছেলে যখন ব্যাট আর বলে সম্পৃক্ততা আনবে বা ফিলিংটা আসবে, ও আবার কালকে আবার খেলতে আসবে। তো এই ধরনের কিছু ন্যাচারাল গ্রোথ ডেভেলপমেন্ট আমরা করার চেষ্টা করব। বাট হাই পারফরমেন্সের জন্য এই মুহূর্তে আমরা চিন্তা করছি যে আমাদের যে পূর্বাঞ্চলে যে আমাদের যে বড় স্টেডিয়াম হচ্ছে, ওখানে আমরা একটা ফুল টাইম হাই পারফরমেন্স সেন্টার এর মধ্যে আমরা শুরু করে দেবো কাজ। গ্রাউন্ডস কমিটির যে চেয়ারম্যান মাহবুব ভাইয়ের সাথে আজকে মিটিং করে এসেছি যে কীভাবে আমরা একটা কক্সবাজারে একটা হাই পারফরমেন্স সেন্টার করতে পারি। দেখেন এই না আমি হাই পারফরমেন্স সেন্টারটা নেওয়ার আলাদা প্রশ্ন রয়েছে। আইসিসি ছেড়ে দেওয়ার আগে আমি জানেন যে 25টা দেশ, আমাদের 20টা অ্যাসোসিয়েট মেম্বার নিয়ে কাজ করি, এবং ওখানে বড় বড় কয়েকটা কাজের মধ্যে হচ্ছে হাই পারফরমেন্সের কাজ। তো ওদের একটা সিওই বা সেন্টার অফ এক্সেলেন্স করেছিলাম, যা শুরু করতে করতে আমি চলে এসেছি। সেটা ছিল খুব ইউনিক। সেটা হচ্ছে যে ভুটানের অ্যালটিটিউড হচ্ছে অ্যাভারেজ 8000 ফিট, তো এবং নেপালের কিছু কিছু জায়গা আছে 8000-9000 ফিট। আমাদের যে অ্যাসোসিয়েট যে টিমগুলো আছে, ওমান, ইউএই, নেপাল, হংকং, তো এদের বড় হাই পারফর্মিং প্লেয়ারগুলোকে আমরা ওখানে নিয়ে যাচ্ছিলাম এন্ডুরেন্স ডেভেলপমেন্ট করার জন্য। কারণ ওই অ্যালটিটিউডে যখন তারা, এখন টি-20 ক্রিকেটে হয়ে গেছে পাওয়ার ক্রিকেট, সো ওখানে তারা প্ল্যান করছিলাম যে ওখানে তারা এন্ডুরেন্স ট্রেনিং করবে, শ্রীলঙ্কাতে এবং মালয়েশিয়াতে তারা স্কিল ডেভেলপমেন্ট করবে, সৌদি আরবের দাম্মাম বলে একটা জায়গা আছে, সেখানে অ্যাভারেজ ধরেন গরমের টেম্পারেচার থাকে 40 থেকে 55 ডিগ্রি সেলসিয়াস, সেখানে তারা ওই স্ট্রেসের মধ্যে ব্যাটিং ট্রেনিং করবে। সো আমাদের দেশে যদি ওই আদলে হাই পারফরমেন্স যখন আলাপ করবেন তখন আরও ডিটেল বলবো, আমরা ওই ধরনের কিছু সেন্টার করবো যেখানে আমাদের খেলোয়াড়রা, এই যে এখন শ্রীলঙ্কার টেস্ট খেলছে যেখানে অ্যাভারেজ তাপমাত্রা হচ্ছে অলমোস্ট 35 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস, তো ওই কন্ডিশনে যেন তারা পারফর্ম করতে পারে। শুধু মানে নামমাত্র আমরা হাই পারফরমেন্স সেন্টার করবো না, বা ওর পেছনে যথেষ্ট কারণ থাকবে। বলবো আমি ওই যে আগের প্রশ্নটার সূত্র ধরে বলি, আমি কিছুদিন আগে ইন্টারভিউ করেছিলাম আপনার এক সময়ের সতীর্থ, ন্যাশনাল টিমের যিনি সতীর্থ ছিলেন খালেদ আহমদ সুজন ভাই একটা কথা বলেছিলেন যে আমরা বোর্ডে দীর্ঘ সময় ছিলাম, আমাদের বোর্ডের একটা বড় ব্যর্থতা মেনে নিচ্ছি যে আমরা ইনডোর তৈরি করতে পারিনি, মানে যে খেলোয়াড়দের জন্য ওই ফ্যাসিলিটিসটা তৈরি করতে পারিনি। যদি উনি বলেছেন, উনি চেষ্টা করেছিলেন, যে উনি বলেছিলেন যে আমি কাগজপত্র রেডি করেছিলাম, বাজেটটাও দেখেছিলাম যে হয়তো 3 কোটি টাকা করে লাগবে। সো দেশের যদি 60-65টা জেলায় 3 কোটি টাকা করে লাগলে সব মিলে 200 কোটি টাকা লাগবে, কিন্তু এইটার ফল বাংলাদেশ ক্রিকেটে অনেক দিন পাবেন। এবং আপনার প্রতি বলেছেন যে বুলবুল ভাই এসেছেন, বুলবুল ভাই তো এরকম একটা কাজ তো উনি স্টার্ট করতে পারেন, এরকম কোনো কিছু কি করা সম্ভব কিনা? এই দেখেন আমাদের দেশে কিন্তু 4-5 মাস 6 মাস বৃষ্টি হয়,
দুই নম্বর হচ্ছে যে আপনি যখন স্কিল ডেভেলপমেন্ট করবেন তখন কিন্তু একটা সাস্টেনেবল বা একটা কনসিস্টেন্সি লাগে। তো যখন দেখা যাচ্ছে যে একটা ছেলে একটা পার্টিকুলার শট ডেভেলপ করছে বা একটা বোলার যখন ডেভেলপ করছে, আউটডোর ট্রেনিং এবং ইনডোর ট্রেনিংয়ের মধ্যে একটা ডিফারেন্স আছে কিন্তু। তো আউটডোর ট্রেনিংয়ে যখন সে করবে, হঠাৎ করে বৃষ্টি এসে তার যে ট্রেনিং যে গ্রোথটা ছিল সেটা কিন্তু থেমে যাবে। তো এই জন্য খালেদ মাহমুদ সুজনের সাথে আমি পুরোপুরি একমত যে এ ধরনের থাকা উচিত, এবং সেই জন্য আমরা যে আপাতত যে আমাদের যে চারটা রিজন করেছি, একটা হচ্ছে যে গ্রেটার রাজশাহী বিভাগ, একটা হচ্ছে গ্রেটার ঢাকা ময়মনসিংহ সিলেট বিভাগ, একটা হচ্ছে গ্রেটার খুলনা এবং গ্রেটার চিটাগং। তো এই চারটা জায়গায় কিন্তু আমরা চিন্তা করছি যে ওখানে আমরা কীভাবে প্রিমিয়ার লিগ চালু করব, ওখানে কীভাবে আমরা স্কুল ক্রিকেট চালু করব, ওখানে ইউথ প্রিমিয়ার লিগ চালু করব, এবং ইউথ প্রিমিয়ার লিগগুলো আমরা কখনোই দেয়ার উইল বি নো 50 ওভার ক্রিকেট, অল টু-ডে ক্রিকেট। সো এই ফেসিলিটি যখন আমরা এই খেলাগুলো যখন চালু করতে যাব, তখন কিন্তু ওইখানে কিন্তু ইউ নিড টু হ্যাভ ফেসিলিটিস। সো অবশ্যই একটা অন্যতম আমাদের প্ল্যান হচ্ছে যে এখন কি ফেসিলিটি আছে, যেহেতু আমরা ফোকাস করছি যে অনলি চারটে জায়গায়, তো ওইখানে কি ফেসিলিটি আছে, কী কী ডেভেলপমেন্ট সেখানে লাগতে পারে, আর কোথায় নেই সেখানে নতুনভাবে কীভাবে করা যেতে পারে। আমাদের ক্রিকেট বোর্ডের কিন্তু স্পন্সরশিপ বলেন, গভর্নমেন্টের সাপোর্ট বলেন, ক্রিকেট বোর্ডের নিজস্ব যে ক্ষমতা আছে, এগুলো তারা পুরোপুরি আমরা ঢেলে সাজানোর চেষ্টা করব। অস্ট্রেলিয়ায় আপনাদের হচ্ছে ন্যাশনাল ক্রিকেট সেন্টার রয়েছেন, সেটা ইন্ডিয়াতেও যেটা রয়েছে, বেঙ্গালুরুতে যেটা আছে, এটা সম্পর্কে তো আপনি খুব ভালোভাবে জানেন যে মানে আমাদের যে ক্রিকেট একাডেমি বা আমাদের যে ফ্যাসিলিটিস, এগুলোর যে অনেক উপরের আসলে তাদের ধারণা। একটা প্লেয়ার অফ ফর্মে চলে গেলে তাকে কিভাবে ফর্মে আনতে হবে ওইটা নিয়ে কাজ করে, ইনজুরি থেকে তারা কিভাবে রিহ্যাব করে বেরিয়ে আসবে। সো প্রত্যেকেই ওইখানে যাওয়ার, যাদের হচ্ছে গিয়ে ওই ন্যাশনাল টিমের আশেপাশে যারা রয়েছেন, ন্যাশনাল ডিসকার্ড যারা, তাদের ওইখানে যাওয়ার সুযোগ রয়েছে। এইরকম কোনো কিছু একেবারে ক্রিকেট এক্সেলেন্স সেন্টারের মতো এরকম কোনো কিছু কি বাংলাদেশে করা সম্ভব? অবশ্যই সম্ভব। আমরা করবেন অবশ্যই, মানে ওই যে বলেছিলাম ট্রিপল সেঞ্চুরি, 100% পারফরমেন্স পেতে হয়ে গেলে তো আমাকে গ্রাসরুট লেভেলে এভাবে কাজ করতে হবে। তবে আপাতত যে প্ল্যানটা করছি সেটা হচ্ছে যে আমাদের পূর্বাঞ্চলে যে আমাদের বড় স্টেডিয়াম হওয়ার কথা আছে, একটা বড় মাঠ হওয়ার কথা আছে, পাশে আরেকটা নার্সারি গ্রাউন্ড করার কথা আছে। এর মাঝখানে যে খালি জায়গাটা থাকবে সেখানে আমাদের এই ওয়ার্ল্ড ক্লাস একটা রিহ্যাব সেন্টার বা ওখানে ক্রিকেট একাডেমি, যেই একাডেমিটা ওয়ার্ল্ড ক্লাস হতে পারে। তো আজকে কিন্তু ইনফ্যাক্ট আমরা ওই ড্রয়িংটা মাহবুব ভাই দেখাচ্ছিল কীভাবে, এবং ওটার অ্যাপ্রক্সিমেট বাজেটও মোটামুটি করা হয়ে গেছে। সো ওটা আমাদের শুরু করে দেবো আমরা ঢাকাতে প্রথমে, এবং তারপরে আস্তে আস্তে অন্য যাওয়ার চেষ্টা করবো। তবে উইদাউট দিস, এখন দেখেন ক্রিকেট খেলাটা শুধু ক্রিকেট খেললে কিন্তু আপনি বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারবেন না। আপনাকে ব্লেন্ড করতে হবে আইদার গলফের সাথে, আইদার দেখেন টেনিসের যে টেনিস সার্ভ করে হচ্ছে 120 মাইল বেগে, এবং টেনিস প্লেয়াররা কিন্তু ওই বলটা ছেড়ে দেয় না বা ডিফেন্স করে না, আবার রিটার্ন করে। যে টেনিসের যে রিফ্লেক্স, গলফের যে ব্যাট সুইং, ফাস্টেস্ট ব্যাট সুইং, ডাউন সুইং, তারপরে স্কোয়াশ খেলে, যখন স্কোয়াশের দেখবেন যে ফুটওয়ার্ক একদম বলের কাছে গিয়ে খেলে, অন্য অন্য স্পোর্টস, তারপরে যেমন বক্সিংয়ের যে স্টেবিলিটি অ্যান্ড ব্যালেন্স। তো অন্য অন্য স্পোর্টসের সায়েন্স যদি আপনি না ব্লেন্ড করে ক্রিকেটে না ঢোকান, তাহলে আপনি হয়তো যেখানে আছেন সেখানে গ্রোথ হবে, কিন্তু অন্য দেশ কিন্তু আপনাকে বাইপাস করে চলে যাবে। এই জন্য এই ফ্যাসিলিটিগুলো আমাদের দরকার, এবং এই ফ্যাসিলিটিগুলো রান করার জন্য ইউনিট পিপল। তো এই জন্য আমরা তার আগেই কিন্তু আমরা কিছু ট্রেনিং অ্যান্ড এডুকেশন বা কোচ এডুকেশন প্রোগ্রাম বা কোচিং সামিট বা স্পেশালাইজ ট্রেনিং সেন্টার, এগুলো করে আমরা কিছু মানুষ তৈরি করবো যারা নাকি এই সেন্টারগুলো রান করবে। আমরা কতদিন আর বিদেশিদের উপরে ডিপেন্ড করে থাকবো? সো এই মানুষও রেডি করবো, সাথে সাথে চেষ্টা করবো উইথ এভরিওয়ানস হেল্প, সাথে সাথে আমরা এই সেন্টারগুলোর একটা দুটো করে শুরু করবো। আই এম শিওর যে আপনি অন্যান্য জায়গার কথা বাদই দিলাম, আমাদের যারা টপ টিয়ারে যারা ক্রিকেট খেলেন, ন্যাশনাল টিমে খেলেন, আমাদের ক্রিকেটের যারা সর্বকালের সেরাদের মধ্যে যারা রয়েছে, তারাও কখনো আমার মনে হয় না যে ক্রিকেটের সঙ্গে এই যে গলফকে ব্লেন্ড করা, স্কোয়াশকে ব্লেন্ড করা, বক্সিংকে ব্লেন্ড করা ওইভাবে ভেবেছেন, অথবা তাদের মাথায় কেউ এই জিনিসটা দিয়েছেন। এই ভাবনাটা বাংলাদেশের বাস্তবতায় এটা ইমপ্লিমেন্ট করাটা কি অনেক বেশি চ্যালেঞ্জিং হবে না? ওই যে আমি বলেছিলাম, আপনাকে মানুষ রেডি করতে হবে। মনে করেন যে আমি হয়তো প্রোগ্রামটা আমরা রেডি করলাম, বাট প্রোগ্রামটা ডেলিভারি করবে আরও অনেকজন। তো ওই এডুকেশনটা দরকার। তো ওই এডুকেশনটার জন্য যে রিসার্চ টিম দরকার, আমরা কয়েকদিন ধরে কিন্তু লোক খুঁজছি। বা আবারও বলছি যে আমরা চাই না কোনো বিদেশি এসে এখানে কাজ করুক। যদিও একজন বিদেশি কখনো আসেও, তখন তার সাথে যেন আরও আমাদের যারা থাকবে তারা ব্যাপারটা শিখে নেয়। বাট আমাদের কোর কারিকুলাম থাকবে, দেশের নিজস্ব কারিকুলাম থাকবে, যেখান থেকে আমরা কিছু নিজস্ব ট্যালেন্ট তৈরি করে নিতে পারবো। তবে এটা ইউ আর রাইট দ্যাট স্ট্রেট ওয়ে এটা সম্ভব না, বাট আমরা যদি চিন্তা করতে থাকি, এটা
যে টাইম ফ্রেম দিয়েছেন হয়ে যেতে পারে এর মধ্যে। ওকে, কোচ একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা আমাদের, এটা আপনি অনেক কিছু মিলিয়ে তো বললেন। আমাদের কোচিংয়ের জায়গাটা তো আমার কাছে মনে হয় যে এটা খুব অবহেলিত একটা জায়গা। আপনাকে আমরা সারা জীবন ভেবেছি যে ন্যাশনাল টিমের হেড কোচ কবে বুলবুল ভাই হবেন, ঠিক আছে? আপনি তো এখন অল অফ সাডেন বোর্ড প্রেসিডেন্টই হয়ে গেছেন, আপনি এখন হেড কোচ নিয়োগ দেবেন বা কন্টিনিউ করবেন কিনা সেটা ঠিক করবেন। সো এই কোচেস এডুকেশনটা আসলে কতটা গুরুত্বপূর্ণ? মানে পুরো দেশে যদি 20 জন 30 জন একেবারে টপ লেভেলের কোচ থাকে, যারা ক্রিকেটারদের ওই যে স্কাউটিং করে বের করা থেকে শুরু করে তাদের ছোটবেলা থেকে শুরু করে এই জিনিসগুলো করতে পারবে, সেটা তো ভীষণ গুরুত্বপূর্ণ। সো আপনার কি ওই বিষয়ে কি আপনি, যেহেতু এটা আপনারই সেক্টর কোচিংটা, এই বিষয়ে কি আলাদা করে কাজ করবেন কিনা? এটা আমাদের খুব হাই প্রায়োরিটি। আপনি মনে করেন আপনার একটা স্কুল আছে, স্কুলে টিচার নেই। আপনার স্কুল আছে, স্কুলে পড়াশোনা হয় না। আপনার স্কুল আছে, স্কুলে কোনো পরীক্ষা হয় না। তো এইগুলো যদি আপনি উদাহরণ হিসেবে নেন, তাহলে কিন্তু আপনার স্কুলে টিচার লাগবে, ক্লাস 1-এর টিচারও লাগবে, ক্লাস 10-এর টিচারও লাগবে। কিন্তু আবার ধরেন এই টিচারগুলো কেমন কাজ করছে, তার ছাত্রগুলো কিন্তু পরীক্ষার রেজাল্টে বুঝতে পারবে। বোর্ডের পরীক্ষা যখন হয় তখন তো বুঝতে পারবে তারা কেমন করছে। তো এই জন্য আমাদের প্রায়োরিটি যেটা আছে, যেখানে ধরেন লেভেল 1 যেটা নাকি সাধারণত গ্রাসরুট ক্রিকেট ডেভেলপ করে, লেভেল 2 যারা নাকি কিছু সায়েন্স কিছু ক্রিকেট থাকবে, তারা ধরেন আন্ডার-19 টিমের জন্য তারা রেডি থাকবে, আন্ডার-17। আর লেভেল 3 যারা কোচ হবে তারা কিন্তু ইন্টারন্যাশনাল কোচ বা তারা একটা জাতীয় দলের যে কোনো আন্ডার-19 হেড কোচ বা ন্যাশনাল টিমে কাজ করার মতো ক্ষমতা থাকবে। আমি জানি না, আমি 30শে মের আগের গল্প বলতে চাই না, এখন নেই। তবে আমরা এই সবগুলো চালু করব। আরেকটা ব্যাপার কি জানেন, আমাদের ক্রিকেট বোর্ডে যারা কাজ করছে টেবিল চেয়ারের সাথে বসে আছে, বা একটা কোচ এই টিমের সাথে কাজ করছে, তার স্বপ্ন ছিল হয়তো জাতীয় দলে খেলবে, এই টিমে সামহাও স্টাক হয়ে গিয়েছে, তারও যাতে গ্রোথের দরকার আছে, তারও যে একটা প্রত্যেকটা মানুষের এক্সেল করার যে একটা পরিবেশ সৃষ্টি করা যায় বা করতে হয়, সেটা আমরা করার চেষ্টা করব। কেননা দেখেন, এখন যখন একটা সচিন টেন্ডুলকারের কিন্তু কোচ লাগতো, রিকি পন্টিংয়ের কোচ লাগতো, এখন যারা টপ ক্রিকেট খেলছে তাদের কোচ লাগে। কিন্তু তা বিভিন্ন লেভেলে, পরশুদিন ইনফ্যাক্ট গৌতম গম্ভীরের সাথে কথা হচ্ছিল। গৌতম গম্ভীর অন দ্য ওয়ে টু ইংল্যান্ড, দুবাইতে কথা হচ্ছিল, তখন বলছিল যে আই এম বিট স্কেয়ার্ড। আমি কেন? বললো আমার টিমের এই মুহূর্তে কিছু সিনিয়র প্লেয়ার চলে গিয়েছে, বাট ও কিন্তু চিন্তা করছে যে কীভাবে নেক্সট জেনারেশনটা সিনিয়র প্লেয়ার হবে। সো ওইখানে কিন্তু সে যেভাবে বিরাট কোহলির সাথে কাজ করতো, সেইভাবে সে কিন্তু শুভমান গিলের সাথে কাজ করবে না, আবার একবার জয়সওয়ালের সাথে কাজ করবে না। তো আমি এই কথাগুলো কেন বললাম, আমাদের কোচের কিন্তু জানা উচিত যে স্কিল অ্যাকুইজিশন মানে কোন লেভেলে কী কোচিং দরকার। একটা লেভেল 3 কোচ কিন্তু কখনো কোনো প্লেয়ারের কাছে যায় না, সে বসে থাকে, প্লেয়ার এসে তার সাথে কথা বলে, তখন সে কোশ্চেন করে করে সেই প্রবলেমগুলো বের করে নেয়। সো এই কথা, এতগুলো কথা বলার কারণ হচ্ছে যে আমাদের কোচ এডুকেশন ডিপার্টমেন্ট যেটা আছে সেটাকে শুরু করতে হবে, আসলে নেই। এবং যারা কোচ আছে তাদেরকে আপগ্রেড করার জন্য আমাদের কিছু প্রোগ্রাম চালু করতে হবে। তাদেরকে আমরা বলতে পারেন যে তার স্পেশালাইজড কোচিং, শুধু ওই কাজটা করতেই কিন্তু আপনার অনেক সময় লেগে যাবে বা অনেক এক্সপার্টিস লেগে যাবে, তারপরে হয়তো সেটা আমাদের প্রায়োরিটি, ভেরি হাই প্রায়োরিটি। এখন আপনি অন্যান্য জায়গার কথা বললেন যে বাংলাদেশিদের আপনি প্রাধান্য দিতে চান, আমাদের ন্যাশনাল টিমের কোচিং সেটআপেও একজন হেড কোচ বাংলাদেশি হবেন, সেরকম কোনো কিছু কি, মানে আমি ফিল সিমন্সকে বলছি না যে তাকে এখন তাড়িয়ে দেন, আমি বলছি ওই বাস্তবতা কি বাংলাদেশের ক্রিকেটে রয়েছে কিনা? আপনার দেখতে হবে ওই টিচারটা এখন বিশ্ববিদ্যালয়ে পড়ায়, সে আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে পড়ানোর মতন তার যোগ্যতা আছে কিনা। আছে আমাদের দেশে এখন কেউ? এটা দেখতে হবে। ধরেন অফকোর্স যে আমরা যে সেগ্রিগেট করি যে লেভেল 1, লেভেল 2, লেভেল 3 এইগুলো ব্যাপার। তারপরে ধরেন সিনিয়র লেভেল 3 কোচ যারা আছে, অনেক বছর ধরে লেভেল 3 কোচ করার পরে তা হয় কি, ওই যে শেখাটা একটা, এখন কিন্তু ধরেন লেভেল 3 বা লেভেল 3 সিনিয়র কোচরা তারা কিন্তু দে ডু নট টক অ্যাবাউট ব্যাটিং বোলিং। ওরা কীভাবে এনভায়রনমেন্টটা বেটার করবে, কীভাবে প্লেয়ার সাইকোলজি ডেভেলপ করবে, কীভাবে মেন্টরটা আরও একটু ভালো করবে, কীভাবে লিসেনিং পাওয়ার বাড়াবে, তারা কিন্তু এইগুলো নিয়ে কাজ করে। তো এইগুলো নিয়ে আমাদের মনে হয় আমাদের কোচদের আরেকটু কাজ করা উচিত। এবং তাদের যে ক্রিকেট স্কিল আছে, তাদের সবথেকে বড় যে ব্যাপারটা হচ্ছে তারা বাংলায় কথা বলে, তারা বাংলাদেশি কালচার জানে, তারা বাংলাদেশে তুই আপনি, তুই আপনি তুমি, এই যে কত সুন্দর করে সম্ভাষণ করে কথা বলা যায়। তো আমাদের বাংলাদেশি কোচদের যদি আমরা এডুকেট করতে পারি, তখন হয়তো আমাদের আর বিদেশি ফিল সিমন্স বা কাউকে লাগবে না। বুলবুল ভাই, এই সদ্য সাবেক যিনি বোর্ড প্রেসিডেন্ট ফারুক আহমেদ, তার সঙ্গে কি আপনার কোনো কথা হয়েছে? না, ফারুক ভাইয়ের সাথে কথা হয়নি আমার। মানে আপনি যে দায়িত্বটা নিয়েছেন উনি আপনাকে উইশ করেননি বা আপনার কোনোভাবে? ফারুক ভাইয়ের সাথে এমনি কি আগে থেকে আপনাদের যোগাযোগ ছিল তো একটা? ফারুক যখন প্রেসিডেন্ট হলেন তখন আমার সাথে কথা হয়েছিল ফারুক ভাইয়ের,
এবং বলেছিল যে উই নিড সাম হেল্প মেবি। তারপরে যোগাযোগ হতো না, ভাববে নিজে হয়তো ব্যস্ত হয়ে গিয়েছিল। আমিও আমার ইনফ্যাক্ট আইসিসি এশিয়া টিমে 3 জন কাজ করতাম আমরা। আমি হচ্ছে ম্যানেজার, একজন হচ্ছে অফিসার, একজন হচ্ছে ফাইন্যান্স অ্যান্ড অপারেশনাল অফিসার। তা ফাইন্যান্স অ্যান্ড অপারেশনাল অফিসার যে ছিল সে চলে গিয়েছিল ইভেন্টস টিমে। ইকবাল ভাই যে আমাদের ক্রিকেট অফিসার ছিল উনি রিটায়ার করে চলে গেল সৌদি আরবে। তা আমি একা 3 জনের কাজ গত 8 মাস ধরে করছিলাম। সো আই ওয়াজ সো বিজি, আমার আর কিছু দেখার সময় ছিল না। সো এই জন্য কমিউনিকেশন খুব একটা কারোর সাথে হতো না আর কি। ফারুক ভাইকে ক্রিকেট বোর্ড থেকে যেভাবে যেতে হয়েছে, যে কোনো পরিস্থিতির কারণে হোক, ফরমার ক্যাপ্টেন বাংলাদেশের, আপনার কি খুবই আর্লি, হয়তো প্রশ্নটাও হয়তো আর্লি, কিন্তু তারপরেও আপনার কি কখনো কখনো মনে হয় নাকি, ওরকম ভয় কাজ করে নাকি যে এরকম কি আমার ক্ষেত্রেও হয় কিনা? না না, এরকম সিচুয়েশনে আমি সুন্দরভাবে চলে যাব। আমি কোনো মানে কোনো যদি মনে করি তখন এমনি চলে যাবে। এটা আসলে ইনফ্যাক্ট এই রোলটা এসেছে তাই করছি, এবং 100% প্রফেশনালিজম নিয়েই কাজটা করব। তখন যখন মনে হবে, যখন দেখবো যে না এটা আমার জায়গা না বা আমি গ্রহণযোগ্য তা হারিয়েছি, তখন এমনি চলে যাব। বুলবুল ভাই, 3 মাস পরে ইলেকশন মোরলেস ক্রিকেট বোর্ডের। আমি যতটা জানি যে ফারুক ভাইয়ের ইলেকশনটা একটু এগিয়ে আনতে চেয়েছিলেন, জুলাইতে ইলেকশনটা করতে চেয়েছিলেন অক্টোবরের জায়গায়। সো আপনি তো এসেছেন রিলেন্টলেসলি, আপনি মিটিং করেই যাচ্ছেন। নির্বাচন কবে বা কি এরকম কোনো আলোচনা কি ক্রিকেট বোর্ডের ভেতরে হচ্ছে? না, এখন পর্যন্ত এই ব্যাপারে কোনো আলোচনা হয়নি। আমি যতদূর জানি যে নির্বাচনের আগে বেশ কিছু কাজ থাকে, মানে রিজিওনাল কিছু কাজ থাকে, সেগুলো চলছে। তো এই মুহূর্তে ওই আমেজটা এখনো আসেনি। গভর্নমেন্ট থেকে কি আপনার উপরে কোনো নির্দেশনা রয়েছে যে কবে ইলেকশন করতে হবে বা এতদিনের মধ্যে করতে হবে? না, গভর্নমেন্ট থেকে এখনো ওইভাবে, ওই গভর্নমেন্টের সাথে আমি যোগাযোগ রাখি সবসময়। মোস্টলি আমি কীভাবে ক্রিকেটের ব্যাপারে সহায়তা পেতে পারি, কীভাবে ক্রিকেট ফেসিলিটি ডেভেলপ করতে পারি, বা কিছু ব্যুরোক্রেটিক সাপোর্ট, বাট এই ব্যাপারে কোনো কথা হয়নি এখনো। মোস্টলি যোগাযোগ রাখেন ওইটা কি মানে আমাদের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার সঙ্গে? উপদেষ্টার সাথে রাখি আমি, আমার ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের সেক্রেটারি যিনি, তার সাথে রাখি। কেননা তারা আমাদের মেজর স্টেক হোল্ডার, এবং তাদের কিছু, যেহেতু আমাদের যে শেরেবাংলা স্টেডিয়াম আছে বা আমাদের যে স্থাপনাগুলো আছে সেগুলোর মালিক কিন্তু এনএসসি, এবং তাদের ডাইরেকশনে আমাদের চলতে হয়। সো এবং আপনি যে কনস্টিটিউশনের কথা বলছেন সেখানেও তারা একটা বিগেস্ট স্টেক হোল্ড করে। আর সবথেকে মজার ব্যাপার হচ্ছে কি জানেন, আমরা এর আগেও ইলেকশন করেছি অনেক, আমাদের বিভিন্ন বোর্ড ডাইরেক্টর এসছে। তা এখানে কিন্তু আমি আর নাজমুল আমিন ফাহিম ভাই, আমরা কিন্তু গভর্নমেন্টের রিপ্রেজেন্টেটিভ, আমরা কিন্তু এনএসসির কাউন্সিলর। আমাদের প্রধান কাজই হচ্ছে আমাদের গভর্নমেন্টের সাথে রিলেশন ঠিক রাখা, গভর্নমেন্ট থেকে কী আমরা আদায় করে নিতে পারি। তো এই দুটো কাজ, এটা আমাদের কাজের একটা অন্যতম ব্যাপার। তারপর যখন ডিস্ট্রিক্ট থেকে যারা আসছে ডিরেক্টর হিসেবে, তাদের কিন্তু ওই ডিস্ট্রিক্টে কাজ করার কথা বেশি, বা ক্লাব থেকে যারা আসে ক্লাবের ডেভেলপমেন্ট কীভাবে আরও করা যায়। তারপর সুজন যে জায়গাটা ছিল, তাদের কিন্তু প্রধান কাজ ছিল যে সার্ভিসেস ক্রিকেট, এডুকেশনাল ক্রিকেট, প্লেয়ার ওয়েলফেয়ার। তো কনস্টিটিউশন ইজ ভেরি নাইস, বাট ওটা কতটুকু আমরা ইমপ্লিমেন্ট করছি সেটা ইম্পর্টেন্ট। আর ফিরে যাই আবার আমার কাজে, যেহেতু আমি গভর্নমেন্টের কাউন্সিলর, আমি চেষ্টা করি ওই জায়গাটা সবসময় যেন আমাদের কমিউনিকেশনটা বেটার থাকে। ফারুক ভাইও যখন দায়িত্ব নিয়েছিলেন, শুরুতে তো তারও মনে হয়েছিল সবাইকে নিয়ে তিনি খুব ভালোভাবে কাজ করছেন, কিন্তু লাস্টে গিয়ে আমরা দেখেছি যে 10 জন ডিরেক্টর, তার মধ্যে তাকে বাদ দিলে বাকি যে 9 জন, তার মধ্যে 8 জনই তার উপরে অনাস্থা এনেছেন, একেবারে অফিসিয়ালি চিঠি পাঠিয়েছেন। সো আপনি কি বুঝছেন যে এখন তো সেই ডিরেক্টররাই রয়েছেন, তাদের সঙ্গেই আপনার কাজ করতে হচ্ছে? ইনিশিয়ালি ফারুক ভাইও খুব ভালোই বুঝতেছিলেন, সো আপনি আসলে কি বুঝতে পারছেন? আমার ইন্টারাকশনটা খুব ক্লোজ হচ্ছে, এবং আমার আগেও বলেছি আজকে আমার মাত্র 17 দিন হলো, আজকে 18 দিন। সো 18 দিনে আমি যেই সাপোর্টটা পাচ্ছি বা পেয়েছি, প্লাস ওই যে বলছিলাম যে আমরা একটা চার্টার বা একটা প্ল্যান নিয়ে আগাচ্ছি ট্রিপল সেঞ্চুরি, এখানে সম্পূর্ণ সহায়তা পাচ্ছি। যেমন ধরেন আমরা একটা কুইক ডিসিশন নিয়েছি অল্প সময়ের মধ্যে, যে আমাদের টেস্টের 25 বছর, যেখানে আমরা 25 বছর ধরে টেস্ট খেলছি, আমরা কোনোদিন টেস্ট যেদিন স্ট্যাটাসটা পেয়েছিলাম উদযাপন করিনি। তো আমরা টেস্ট স্ট্যাটাস উদযাপন করার জন্য যে একটা প্ল্যান করেছি 25 বছরের, সেটা কিন্তু সকলে 100% এগ্রি করেছে। তো ডিসিশনগুলো যখন নিচ্ছি তখন কিন্তু সকলের মতামত নিয়ে নিচ্ছে। আর আমার কাছে মনে হচ্ছে যে এই মুহূর্তে আমি বলতে পারবো না 30শে মের আগে, বাট 30শে মের পর থেকে আই এম গেটিং অল দ্য সাপোর্ট ফ্রম এভরিওয়ান। আর সবথেকে বড় কথা যেটা মনে হচ্ছে যে যার রোলটা আছে, দে আর প্লেয়িং রিয়েলি ওয়েল। ইকবাল ক্রিকেট বোর্ডে আসবেন এরকম অনেক আলোচনা আছে। আমি নিজেও তামিমের একটা ইন্টারভিউ করেছি কিছুদিন আগে, বেশি দিন আগে না, হয়তো 15 দিন আগে হবে, হয়তো 7 দিন 15 দিন আগে।
সো উনি অনেকগুলো কন্ডিশনের কথা বলেছেন যে এইসব কন্ডিশন যদি মিট করে সেক্ষেত্রে ক্রিকেট বোর্ডে আমি আসতে পারে, আসার সম্ভাবনাটা ইনফ্যাক্ট এই ইলেকশনেও তিনি রুলড আউট করে দেননি। আপনি কি এরকম কোনো কিছু শুনেছেন কোনো কর্নার থেকে? না, তামিম আমি অসুস্থ হওয়ার পরে যোগাযোগ করার চেষ্টা করেছি এবং তামিম বোর্ডে আসছে কিনা আমি জানি না, তবে এটুকু জানি যে তামিম এখন কাউন্সিলর এবং হি ইজ মোস্ট ওয়েলকাম এবং তার যে ক্রিকেট এক্সপিরিয়েন্স আছে অবশ্যই সেটা যদি প্রস্ফুটিত করতে পারে বাংলাদেশের ক্রিকেটেরই কাজে লাগবে। সেটা কি সামনের এই ইলেকশন হতে পারে? আমি তার সাথে কথা হয়নি, আপনার মানে আপনি বোর্ড প্রেসিডেন্ট হওয়ার পর তামিমের সাথে তামিমের সাথে কথা হয়নি, তবে তামিমের ফ্যামিলির সাথে কথা, তামিমের আম্মার সাথে কথা হয়েছে, নাফিসের সাথে রেগুলার যোগাযোগ আছে, ও চাচা আমাদের ডিরেক্টর আকরামের সাথে কথা হচ্ছে রেগুলার, বাট তামিমের সাথে কথা হয়নি এখনো। আপনাদের এখানে যে সাকিব আল হাসান রয়েছেন, আমাদের মানে সাকিব তো আমি একসঙ্গেই চলে আসে আমাদের নানান বাস্তবতার কারণেই। সাকিবের বাস্তবতাটা আলাদা। তামিম যেমন হচ্ছে কি এখন ক্রিকেট থেকে ন্যাশনাল টিম থেকে পুরোপুরি অবসর নিয়েছেন, সঙ্গে তার কিছু হেলথ ইস্যুজও রাইজ করেছে, আমরা সেটা জানি। সাকিবের ক্ষেত্রে বিষয়টা সেটা নয়, বাংলাদেশ ন্যাশনাল টিমে খেলার জন্য তিনি এখনও এলিজিবল। কোনো চান্স কি আছে? এখন আমরা ক্রিকেট বোর্ড কিন্তু আমরা ভালো জাতীয় দল বানাতে চাই এবং ভালো জাতীয় দল বানাতে চাই অ্যাভেলেবেল প্লেয়ার যারা আছে তাদের মধ্যে থেকে। সাকিব বাংলাদেশের ইতিহাসে অন্যতম সেরা প্লেয়ার, শুধু অন্যতম না, বলা যায় বেস্ট প্লেয়ার। এবং সাকিবের যে ট্র্যাক রেকর্ড অ্যাজ এ প্লেয়ার আমার মনে হয় না আর কেউ অদূর ভবিষ্যতে ভাঙতেও পারবে। সাচ এ ওয়ান্ডারফুল পারফর্মার। হি হ্যাজ টু বি অ্যাভেলেবেল ফার্স্ট, দেশে অ্যাভেলেবেল হতে হবে। আর যারা এই টিমটা তৈরি করে আমরা সম্পূর্ণ দায়িত্ব দিয়ে দিয়েছি আমাদের সিলেক্টরদের উপরে। নাম্বার 1 হি হ্যাজ টু বি অ্যাভেলেবেল। নাম্বার 2 হচ্ছে যে সিলেক্টররা তাকে দেখতে হবে কারেন্ট ফর্ম কী আছে, তারপরে সে জাতীয় দলে খেলতে পারবে। বুলবুল ভাই, এটা তো আসলে থিওরিটিক্যাল কথা, কিন্তু আমরা বাস্তবতাটা জানি। সাকিব বাংলাদেশে এসে টেস্ট খেলতে চেয়েছিলেন, তিনি আমেরিকার পরিবারের সঙ্গে থাকেন, তিনি রওনা দিয়েছেন। দুবাই আসার পরে দেশে ঢোকার গ্রিন সিগন্যালটা তিনি পাননি। তখন ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট ছিলেন ফারুক ভাই, তিনি বলেছেন যে গভর্নমেন্ট থেকে সেই সিগন্যালটা পাওয়া যায়নি। সো এখন আমরা সিলেকশন প্যানেলের কথা তো বলতেই পারি ডেফিনেটলি ইন থিওরি, কিন্তু বাস্তবতাটা হচ্ছে কি যে গভর্নমেন্ট থেকে সিগন্যাল না পেলে তো তিনি বাংলাদেশে ঢুকতেই পারবেন না। তার আরও নানান রকম বাস্তবতা রয়েছে সাকিব, ক্রিকেটার সাকিবের বাইরেও। সো ওই বিষয়ে কি আসলে কোনো অগ্রগতি আছে? কারোর সঙ্গে আপনি কথা বলেছেন? আপনি বলছেন যে ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার সঙ্গে আপনার কথাবার্তা বলেছেন কিংবা বলবেন কিনা? আসলে না, এই ব্যাপারটা আমার কোনো কথা হয়নি। আমাদের প্রশ্ন না, ঠিক আমাদের যে চাহিদাটা সেটা হচ্ছে অবশ্যই এখানে তার অ্যাভেলেবিলিটির কথা বারবার কেন বলছি যে আমাদের কতটুকু ক্ষমতা আছে। আমাদের ক্ষমতা আছে যে একটা খেলোয়াড় যখন খেলতে চায়, সে যদি ভালো ফর্মে থাকে অবশ্যই তাকে জাতীয় দল নেওয়া হবে। তার যদি অন্য জায়গায় কোনো সমস্যা থাকে সেটা ক্রিকেট বোর্ড সেটা তো দায়ভার নেবে না। এই জন্য বলছি যে প্লেয়ারটা অ্যাভেলেবেল আছে বা সাকিব আল হাসান যদি অ্যাভেলেবেল দেশে থাকে অবশ্যই তাকে সিলেক্টরটা দেখবে। বাট এর বাইরে আমাদের ক্ষমতাও নেই, আমরা খালি উইশ করতে পারি, এর বাইরে কিছু করতে পারি না। সাকিবের সাথে কথা হয়েছে আপনার? সাকিবের সাথে যোগাযোগ হয়েছে, সাকিবের সাথে একবার মেসেজে যোগাযোগ হয়েছে, আমাকে উইশ করেছিল, আমি তাকে উইশ ব্যাক করেছি। বোর্ড প্রেসিডেন্ট হওয়ার পরে? বোর্ড প্রেসিডেন্ট হওয়ার পরে। কিন্তু তখন তিনি খেলবেন বা না, আমার সাথে তারপর আর কোনো কথা হয়নি। আমাকে গুড লাক ভাই বলেছিল, আমি বলেছি থ্যাংক ইউ ভেরি মাচ। এবং সাকিবের সাথে যোগাযোগ হতো, সবসময় যোগাযোগ থাকে। বাংলাদেশের বাস্তবতা কি আপনি আসলে মানে রিয়েলিস্টিক্যালি আপনি কি দেখেন, সম্ভাবনা দেখেন আসলে সাকিবের খেলার কোনো চান্স আছে? এটা তো আমি বলতে পারবো না এই মুহূর্তে। আমাদের একটা ধরেন একটা লাইন আছে, লাইনটা হচ্ছে যে একটা ক্রিকেটার এবং ক্রিকেটার অ্যাভেলেবিলিটি, এর পেছনের বাইরে আমরা কিছু বলতে পারবো না। ওকে বুলবুল ভাই, আরও কিছু জিনিস নিয়ে আমার একটু আলোচনা করতেই হবে। সেটা হচ্ছে গিয়ে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটা বড় আয়োজন, সেটা হচ্ছে গিয়ে বিপিএল। সেই বিপিএল আয়োজন নিয়ে নানান সময় নানান কথাবার্তা আমরা শুনেছি, নানান বিতর্ক, কত বিপিএলও হয়েছে। ইনফ্যাক্ট ফারুক ভাইকে যখন সরিয়ে দেওয়া হয়, পরে আমাদের যে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভাই, তিনি মিডিয়ার সঙ্গে যে কথাবার্তা বলেছেন, সেখানে যে 2-3টা কারণে কথা বলছেন, তার মধ্যে একটা হচ্ছে গিয়ে বিপিএল এর আয়োজনের অব্যবস্থাপনা। তো আপনার এই 2-3 মাস সময়ের মধ্যেই তো আসলে বিপিএল এর ব্যাপারে একটা ডিসিশন নিতে হবে। আমরা যতটা জানি যে বিপিএলটা একটু এগিয়েও আসবে এবার। সো বিপিএলটা কি হবে এবার? অবশ্যই হবে, শুধু হবে না, আমরা ডিসিশন নিয়েছি যে আমরা ভেন্যুও বাড়ানোর চেষ্টা করব। দেখেন, বিপিএলটা কিন্তু আপনি কিভাবে নিচ্ছেন, আপনি পজিটিভলি নিচ্ছেন না নেগেটিভলি নিচ্ছেন। এখন বিপিএলে যদি কোনো, সবচেয়ে বড় কথা যে গত বিপিএল যেটা হয়েছে সেখানে কিছু প্রবলেম হয়েছে। এটা প্রবলেমটা যদি আমরা একটা কোচিংয়ে একটা কথা আছে যে কোচিং টক্স অ্যাবাউট ফিউচার পসিবিলিটিস নট পাস্ট মিস্টেক্স। সো আমরা যদি যেই ভুলগুলো এর আগে বিপিএলে হয়েছে যদি হয়ে থাকে, সেই ভুলগুলো যদি সামনে না করা হয় তাহলে তো হয়ে গেল। তো বিপিএলের আমরা আরও ঢেলে সাজানোর চেষ্টা করব।
বিপিএলটা শুধুমাত্র টি-20 ক্রিকেট না, এতে কিন্তু আপনার বড় বড় বিদেশি খেলোয়াড় আসে, সেখানে আমাদের খেলোয়াড়রা সেখানে তাদের সাথে ড্রেসিং রুম শেয়ার করে, তারা পারফর্মার হয়। তো এই সুযোগটা আমরা হাতছাড়া করতে চাই না, এবং নট রেভিনিউ, রাদার ক্রিকেটের গ্রোথ, টি-20 ফরম্যাটটা আরও বেটার হওয়া। এর সাথে সাথে এটাও বলছি যে বিপিএলের জায়গায় থাকবে, কিন্তু আমরা কিছু আরও টি-20 ক্রিকেটের যে এই ফরম্যাটে কিছু কম্পিটিটিভ ক্রিকেট দেশের মধ্যে চালু করার চেষ্টা করব। গত বছর আমরা দেখেছি যে বিপিএলে ফ্র্যাঞ্চাইজিগুলো যে দেওয়া হয়েছে তার মধ্যে মালিকানা নিয়ে কিছু কোট ঝামেলা ছিল, অন্তত একটা দুইটা ফ্র্যাঞ্চাইজিতে প্রবলভাবে ঝামেলা হয়েছে, এবং এখনও ডিউজগুলো ক্লিয়ার হয়নি আমি যতটুকু জানি। সো এইবার বিপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো আপনারা কাদেরকে দিবেন, সেইটার ক্ষেত্রে কি এক্সট্রা সতর্ক আপনারা থাকবেন? অবশ্যই। এবং এই যে বলছিলাম যে গত বিপিএলে যে মিস্টেকগুলো করেছিলাম বা মিস্টেক হয়ে গিয়েছিল, কেউ তো আর ইচ্ছে করে না, হয়তো হয়ে গিয়েছিল। আর তখন এটাও আপনাদের চিন্তা করতে হবে যে তখন একটা নতুন বোর্ড, কয়েকজনের বোর্ড, সেখানে কিন্তু অনেকগুলো ডিসিশন নিতে হয়েছে, হয়তো কিছু ভুল হয়েছে, যাতে ওই ভুলগুলো পুনরাবৃত্তি না হয়, সেটাই আমাদের 1 নম্বর লক্ষ্য এখন। ক্রিকেট বোর্ডের যে কত জানে 1000 কোটি না 1200 না জানে 1400 কোটি টাকা আছে, ব্যাংক টু ব্যাংক আবার ট্রান্সফার করার ডিসিশন আপনি নেবেন নাকি কোনো কিছু? আমি তো ফাইন্যান্সের লোক না, মানে ফারুক ভাই সেটা নিয়ে ব্যাপক সমালোচনার মধ্যে পড়েছিলেন। চোখ রাখতে হচ্ছে, এবং আপনারা জানেন যে ক্রিকেট বোর্ড কিন্তু ব্যাংক না, ক্রিকেট বোর্ড হচ্ছে একটা ক্রিকেট সংস্থা, যেখানে ক্রিকেট উন্নয়নের কাজ করা হবে, ক্রিকেট ভালো খেলতে হবে। যেই ছেলেটা এখন ছোট্ট আছে তার জন্য একটা ফেসিলিটি বা ক্রিকেটের একটা অবকাঠামো তৈরি করতে হবে, যে আরও 10 বছর পরে জন্মগ্রহণ করবে তার জন্যও করতে হবে। সো ক্রিকেটের আমরা চেষ্টা করব, ক্রিকেট ইনস্টেড অফ টাকা জমানোর থেকে, অবশ্যই ইনকাম ইজ ভেরি ইম্পর্টেন্ট, সাথে সাথে আমরা ক্রিকেটটাকে আরও কীভাবে ছড়িয়ে দিতে পারি, বা ক্রিকেটটা যাতে ফেসিলিটির কথা বলছিলেন সেই জায়গাগুলোতে আমরা ব্যয় করতে আগ্রহী। আপনার 3 জন উপদেষ্টা নিয়োগ হয়েছে দেখলাম, মানে আমরা প্রেস রিলিজ একটা পেলাম, এইটার আসলে কারণটা কি বলবেন? আমাদের কিন্তু কক্সবাজারে আমাদের ভেন্যু আছে, এবং আমরা ওটা আরও বড় করার চিন্তা করছি। ক্রিকেট বোর্ড কিন্তু শুধুমাত্র ক্রিকেট খেলায় না, ক্রিকেট বোর্ডের মাধ্যমে কিন্তু আমরা ফরেন মানি ইনকাম করি, বাংলাদেশে আমরা ইনকাম জেনারেশন করি, আমরা এমপ্লয়মেন্ট তৈরি করি। আমাদের এই ক্রিকেটের মাধ্যমে কিন্তু আমরা বিদেশি পর্যটকদের কীভাবে দেখেন, ওয়েস্ট ইন্ডিজ বলেন, সাউথ আফ্রিকা বলেন, এই দেশগুলোতে কিন্তু ক্রিকেট ট্যুরিজম, বা অস্ট্রেলিয়াতে, নিউজিল্যান্ডে ক্রিকেট ট্যুরিজম একটা বড় ব্যাপার, এটা আমাদের কাছে মনে হয়েছে। এই জন্য আমরা একজন ক্রিকেট ট্যুরিজম যাকে নিয়েছি, তিনি কিন্তু ভেরি সিনিয়র এবং ভেরি এক্সপার্ট একজন এই হোটেল ম্যানেজমেন্ট বা ট্যুরিজম সেক্টরে সেখানে নেওয়া হচ্ছে। ক্রিকেটের যেহেতু আইন কানুন আছে, ক্রিকেটের না, দেশের যে আইন কানুন, গভর্নমেন্ট লগুলো আছে, যেগুলো আমি অনেক জানি না, সেখানে একজন উপদেষ্টার দরকার হয়, যেমন কোন আইনের কোথায় ফেসে যাব। তো ওইখানে যাতে আমাদেরকে সাহায্য করতে হয়, সেই জন্য আমরা একটা ব্যারিস্টার নিয়েছি, সেখানে তাকে আমরা ইউজ করবো অ্যাজ এ ক্রিকেটের যত আইন কানুন আছে সেগুলোর ব্যাপারে, বা লিগাল সাপোর্টটার জন্য। আরেকজন ক্রিকেটের অ্যাডভাইজার নিয়েছি, এই জন্য যে ক্রিকেট আজকাল কিন্তু দেখেন আইসিসিতে থাকতে, বা আইসিসিতে দেখেছি যে তাদের ওয়ান অফ দ্য মেজর ক্রিকেটের গ্রোথের জন্য তারা কিন্তু ক্রিকেট ডিজিটাইজ করে ফেলেছে। এখন ডিজিটাল মিডিয়া ইজ ভেরি বিগ, আপনি নিজেও পার্ট অফ ইট। সো সেই জায়গাগুলোতে আমাদের কোথায় কি এরিয়াসগুলো আছে, ইমপ্রুভমেন্ট এরিয়াসগুলো আছে, সেগুলোর খাতিয়ে দেখার জন্য, নট কোর ক্রিকেট। সো ক্রিকেটের যে প্রমোশনের কাজগুলো, ক্রিকেটের যে ডিজিটাইজেশন করার জন্য, যে এখন দেখেন আমাদের যে একটা প্রোগ্রাম বলছিলাম যে হাই পারফরমেন্স ফর এভরিওয়ান, সেখানে কিন্তু আমরা এই যে ট্যালেন্ট আইডি করবো, যে ট্যালেন্টগুলো যে আসবে, ট্যালেন্টগুলোকে ডিজিটাইজেশনের সিস্টেমে রাখতে হবে। ওখানে কিন্তু ক্রিকেট জানতে হবে একটা লোকের, এবং ডিজিটাইজেশনও জানতে হবে তার একটা লোকের। তো এই বিভিন্ন কাজ করার জন্য আমরা এই 3 জন উপদেষ্টা নিয়েছি। কিন্তু ওইটা কি ক্রিকেট বোর্ডের গঠনতন্ত্রের সঙ্গে কোনো কারণে সাংঘর্ষিক, এরকম একটা আলোচনা দেখতে পেলাম? এটা মানে এটাকে আপনারা আসলে দেখেছেন কিনা, বা ওইটাকে আপনারা পরখ করে? না, ওটা ওইভাবে দেখা হয়নি। তারপর আমি বলবো যে এটা আমরা অ্যাডজাস্ট করে নিয়েছি সেখানে। আচ্ছা, এটা আসলে মানে আপনার গঠনতন্ত্রের সঙ্গে সাংঘর্ষিক ওইখানটাতে হবে না বলে আপনার মনে হয়? ওটা আমরা অ্যাডজাস্ট করে নিয়েছি। আচ্ছা, বোর্ডে কিছুদিন আগে আমি বোর্ডের তো না, প্রথম আলোতে আমি একটা ইন্টারভিউ দেখেছি যে সৈয়দ আশরাফুল হক, আপনাদের সময় যিনি ক্রিকেট বোর্ডের খুবই প্রতাপশালী কর্মকর্তা ছিলেন, জেনারেল সেক্রেটারি ছিলেন, তিনি বোর্ড প্রেসিডেন্ট হিসেবে আসতে চান। আমরা যতটুকু জানি আশরাফুল ভাই বেশ কিছুদিন ধরে, অনেক দিন ধরে আসলে ঠিক বাংলাদেশ ক্রিকেটের একটু বাইরেই রয়েছেন, অনেকটা সময়। সো আপনার কি ইন্টারভিউটা চোখে পড়েছে আশরাফুল ভাই বোর্ড প্রেসিডেন্ট? আমি শুনেছি। আশরাফুল ভাইয়ের ব্যাপারে বলতে চাই যে আমাদের বাংলাদেশ ক্রিকেটের অন্যতম স্তম্ভ ছিলেন তিনি ক্রিকেটের। এর বাইরে এসিসি যখন সিইও ছিলেন, তখন কিন্তু আমার চাকরি কিন্তু তার হাত দিয়ে হয়েছে, এবং তার কন্ট্রিবিউশন টু চায়না ক্রিকেট,
অ্যাসোসিয়েট ওয়ার্ল্ডে আনবিলিভেবল। তার বিশ্ব ক্রিকেটে যে যোগাযোগ ছিল ওটাও ছিল অত্যন্ত রেসপেক্টেড, এবং অনেকে জানে না সাউথ আফ্রিকা ক্রিকেট যখন ফিরে এসেছিল হি ওয়াজ ওয়ান অফ দ্য মেজর স্টেক হোল্ডার। আলী বাখারের সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল। প্রায়ত জগমোহন ডালমিয়া, তার ক্রিকেট কন্ট্রিবিউশন আনবিলিভেবল। এবং আমরা জানি যে ক্রিকেট বোর্ডের ইলেকশন হবে, সেটা তো কেউ জানে না কে আসবে না আসবে, তো গুড লাক ফর এভরিওয়ান। ওনার সঙ্গে কি আপনার কোনো যোগাযোগ আছে? ওনার সাথে মাসে একবার দুবার হলেও যোগাযোগ হয়, এবং আমি শুধু না, আমাদের এটা উনি খুব প্রাউডলি বলে যে ওনার দুজন এমপ্লয়ি, তিনি যখন এসএসসি সিইও ছিলেন, একজন ছিলেন রজার বেনি, একজন আমি, তার দুজন ডেভেলপমেন্ট অফিসার দুটো দেশের বোর্ড প্রেসিডেন্ট হয়েছে। হি ইজ প্রাউডলি সেইং দ্যাট। সো যোগাযোগ হয়, মাঝে মাঝে হয়। তো রজার ইন্ডিয়ার ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হচ্ছে, আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হচ্ছে। সো হি ইজ প্রাউড অফ দিস অ্যাকচুয়ালি। একটা আলোচনা বাংলাদেশের ক্রিকেট অঙ্গনে আছে, আপনার কানে গিয়েছে কিনা আমি ঠিক জানি না, যে আশরাফুল ভাই বোর্ড প্রেসিডেন্ট হবেন, সেই হওয়ার পরটা আপনি তৈরি করে দিচ্ছেন। না, এটা একেবারেই ঠিক না, এটা একেবারেই ঠিক না। আমি একটা চার্টার নিয়ে এসেছি, আমি কিন্তু ওই ধরনের কোনো লক্ষ্যে আসিনি। আমি এখানে এসেছি বাংলাদেশ ক্রিকেটকে সার্ভ করার জন্য, এবং এই যে যখন ইলেকশনের সিচুয়েশন যদি আসে আমি ওখানে ইনভলভ হব না, আমার ইনভলভ হওয়ার কোনো জায়গাও নাই ওখানে। ইলেকশন করবেন না? না, সে করবো না, আমি ইলেকশন করবো না। আবার বললাম আমি ইলেকশন করবো না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইলেকশন আপনি করবেন না? না। তাহলে তো এই 3 মাস সময়ের জন্য আপনি আছেন, অথবা এটা হতে একটু এক্সটেন্ড হতে পারে, রাইট? হ্যাঁ, এটা এক্সটেন্ড হতে পারে কিনা আমি জানি না, আমি ইলেকশন করব না। তবে আমি ক্রিকেটে কন্ট্রিবিউট করতে চাই যে কোনো জায়গা থেকে। আবার আপনারা দেখবেন যে আমার যে নিয়োগটা সেটা কিন্তু কোনো ইলেকশন ছাড়া হচ্ছে, সেটা আমি গভর্নমেন্টের রিপ্রেজেন্টেটিভ, কিন্তু সেই জায়গায় ইলেকশন লাগেও না যদি থাকতেও হয়। বলুন, আমি ঠিক ক্লিয়ার না, মানে আপনি ভোট না, ওইটা আমি ক্লিয়ার। আপনি নেক্সট ইলেকশনের ইকুয়েশনটা আমি ক্লিয়ার না। নেক্সট ইলেকশনটাতে আপনি কি থাকবেন কি থাকবেন না? নেক্সট ইলেকশনেও কিন্তু এনএসসি কোটাতে পরিচালক হওয়ার অপশনটা তো থাকবে, ওপেন থাকবে। থাকলো তো সেক্ষেত্রে কি তাহলে কি আপনি কি সেটা দেখব। তবে আমি আবারও বলছি যে আমি কোনোভাবে কোনো ইলেকশনের সাথে সম্পৃক্ত হতে চাই না। আমি ক্রিকেটের সাথে থাকতে চাই, তবে এটা কখনোই লম্বা সময়ের জন্য না। ওকে, আমরা ইন্টারভিউ প্রায় শেষ দিকে চলে এসেছি। আমি আরেকটা জায়গা একটু ধার করে বলতেই হবে আমাকে, সুজন ভাইয়ের কথাটা, যেহেতু আমি সুজন ভাইয়ের ইন্টারভিউটা কিছুদিন আগেই করেছিলাম। সুজন ভাই বলেছিলেন যে বাংলাদেশ ক্রিকেটটাকে নেক্সট লেভেলে বুলবুল ভাই নিয়ে যেতে পারেন যদি না উনি তার উপরে থাকা কোনো গডফাদারদের কথাবার্তায় প্রভাবিত হন। সো আপনি কি এই 17, 18, 19 দিনের মধ্যেও কি বুঝতে পারছেন যে বাংলাদেশ ক্রিকেটে আসলে গডফাদার আছেন কিনা, আপনার উপরে কেউ আছে কিনা, তারা কেউ প্রভাবিত করবেন কিনা? এখন হাইরার্কি অনুযায়ী কিন্তু সভাপতি হলো সব কিছু। এখন গডফাদার এখনও দেখিনি, যেদিন দেখব যুদ্ধ করব, তারপর যে দেখব পারবো না চলে যাব। বাট সবার উপরে ক্রিকেট, এখানে কোনো কম্প্রোমাইজ করব না। আমাকে কালকে একজন বলছিল যে আপনি তো নরম মানুষ, আপনি কি ডিসিশন নিতে পারেন? আমি বলছি নরম, অনেক সময় ভালোবেসে অনেক কিছু জয় করা যায়। মনে করেন যে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হতো না যদি টেবিলে সবাই আলোচনা করতো। চেষ্টা করব হয়তো কঠোর না হয়ে ক্রিকেটকে কীভাবে আমরা বাংলাদেশে জয়ী করতে পারি। আবার বলছি যে একটা বড় জার্নির একটা ছোট্ট অংশ আমরা, এই ছোট্ট অংশটা আমরা আলোকিত করে রাখতে চাই। আপনি প্রথম প্রেস কনফারেন্সটাতে বোর্ড প্রেসিডেন্ট হিসেবে এসে বলেছিলেন যে আপনাকে কেউ একজন বলেছিল ক্রিকেট বোর্ডের ইতিহাসে আপনি সবচেয়ে গরিব সভাপতি। সো আপনি তো এই 3 মাস বেতন ছাড়া থেকে আরো একটু দরিদ্র হয়ে বোধহয়। না, আমার এই মুহূর্তে আমি ফাইন, বিকজ এই আইসিসি চাকরি ছাড়ার পরে আমার যে গ্র্যাচুইটি এটা বেশ কিছু টাকা পেয়েছি, চলে যাবো অনেকদিন, অসুবিধা নেই। অনেকদিন মানে আমি আমার লাগে একটা সকালে একটা কফি লাগে, দুপুরে লাঞ্চ, রাতে ডিনার, এই তো বেশি টাকা লাগে না জীবনে আসলে। আপনার সঙ্গে অনেক আগে আমি একটা প্রোগ্রাম করেছিলাম যেখানটাতে আপনাকে কঠিন প্রশ্নের উত্তর আপনি দিতে না চাইলে আপনাকে হচ্ছে গিয়ে অ্যাপেল সিডার ভিনেগার খেতে হতো। খেয়েছিলেন আপনি, বেশ কয়েকগুলো প্রশ্নের উত্তর আসলে দেননি। সো ক্রিকেট বোর্ডের এখানেও টেকনিক্যাল অনেকগুলো বিষয় তো নিশ্চয়ই রয়েছে। আপনি নিশ্চয়ই এটা আশা করবেন না যে বোর্ড থেকে যখন আপনি চলে যাবেন ওই রকম তেতো কোনো জিনিস আসলে আপনাকে গিলে চলে যেতে হবে, নাকি আপনি একটা লাস্টিং ইমপ্রেশন যেমন থাকে, যেমন আমাদের প্রথম ওয়ার্ল্ড কাপ টিমের ক্যাপ্টেন আপনি ছিলেন, এটার কথা আমরা কোনোদিন ভুলবো না। প্রথম টেস্ট টিমে আপনি সেঞ্চুরি করেছেন, এটার কথা কোনোদিন ভুলবো না। আপনি যদি আমি যদি আন্ডারস্ট্যান্ডিংটা ঠিক, আপনি ইলেকশন ধরেন করবেন না, সেটা 3 মাস হোক বা 6 মাস হোক, যে দায়িত্বটা থাকবেন, এরকম কি কাজ আপনি করে যেতে চান যেইটাতে আপনাকে দেশের মানুষ ওরকম এক মনে রাখবে, একটা লাস্টিং ইমপ্রেশন থাকবে? এটাই হচ্ছে কি আপনার কাছে আমার শেষ প্রশ্ন। আমার স্বপ্ন হচ্ছে যে একটা ছোট্ট উপজেলার একটা ক্রিকেটার, তার যেন বিশ্বাস হয় যে আমি ভালো খেলে জাতীয় দলে খেলতে পারবো, তার একটা
ক্রিকেটীয় যে পাথ হয়ে বা ক্রিকেটের যে সিঁড়ি, সেই সিঁড়িটা যেন ক্লিয়ার করে রেখে যেতে পারি। আর বাংলাদেশে অনেক ক্রিকেট টিচার রেখে যেতে চাই, এই এটার স্বপ্ন। তবে এটা কখনো আমার স্বপ্ন না, এটা আমাদের সকলের স্বপ্ন, এবং আমাদের সকলকে নিয়েই এটা আমাদের জয়ী হতে হবে। এটা একজনের পক্ষে সম্ভব না। সো সবাইকে নিয়েই আমরা জয়ী হব ইনশাল্লাহ। আমরা যদি জয়ী না হই তাহলে বাংলাদেশ ক্রিকেটটাই হেরে যাবে। হারবে না ইনশাল্লাহ। বুলবুল ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে নটার Thank you. জন্য সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ।